মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা বাধ্য হয়ে এ কর্মসূচি, বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেয়ার পরামর্শ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই দাবি বিমানমন্ত্রীর। জানালেন, যাত্রীদের পরিচয় নিশ্চিত সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরায় আদিবাসী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মামলা দায়ের। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক এখনও গ্রেফতার হয়নি। এবং তুষার ঝড় বন্ধ হওয়ায় নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি, তবে সাবধানে বের হবার পরামর্শ কর্তৃপক্ষের। শিডিউল বিপর্যয়ে ১৫০০-এর বেশি ফ্লাইট। সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সাথে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। সকালে মুখ্য মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক মুমতাজ উদ্দিন আহমেদ মেহেদি এ মামলাটি করেন। এ বিষয়ে সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২১ ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন বেগম জিয়া। এর পরপর বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুমতাজ উদ্দিন মেহেদি। বেগম জিয়া নোটিশের জবাব না দেয় এই মামলা করেন তিনি। দেশে দাবি আদায়ের উপায় হিসেবে প্রায়ই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিচ্ছেন বিভিন্ন পেশাজীবীরা। বেতন বৈষম্যের অভিযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের পর মামলা বাতিলের দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৫ দিন চিকিৎসা সেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। সেবা গ্রহণকারীদের জিম্মি করে দাবি আদায়ের এ ধরনের পন্থার সমালোচনা করে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল মোর্শেদের রিপোর্ট। কুমিল্লা থেকে আসছি, এখন ডাক্তার না বলছে যে আমি ভীষণ সমস্যা আছি। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটাই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এ ছবি বলে দেয় ডাক্তার না পাওয়ায় ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন দূর থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা বাতিলের দাবিতে গত ২০ থেকে ২৪ জানুয়ারি ৫ দিন ধরে চট্টগ্রামের প্রায় সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। তবে গণমাধ্যমে এ ধরনের চিত্র উঠে এলেও তা অস্বীকার করেছেন আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন বিএমএ মহাসচিব। ম্যাচ রিজেক্ট করার জন্য তাকে অপারেশন করে ম্যাচটা বের করতে হয়েছে এবং যে চিকিৎসক বের করেছেন তিনিও রোগীদেরকে বুঝিয়েছেন যে এটা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, এটা চিকিৎসকের কোনো ত্রুটি নেই। তারপরেও যে রোগীর লোকেরা মামলা করেছে, তো চট্টগ্রামে যা শুরু হয়েছিল যেভাবে তখন চিকিৎসকদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না যে বেসরকারি পর্যায়ে তারা চিকিৎসা দিয়ে নিরাপত্তা বোধ করতে পারেন। এছাড়া অষ্টম পে স্কেলে বৈষম্যের অভিযোগে সম্প্রতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা ৯ দিন ক্লাস নেওয়া বন্ধ রাখেন শিক্ষকরা। ফলে ক্ষতির শিকার হন শিক্ষার্থীরা। ভর্তি হওয়ার সাথে সাথে মাত্র ২-৩ দিন ক্লাস করার পরে হঠাৎ বিরতি। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। তবে পেশাজীবীদের এ ধরনের কর্মসূচি নিয়ে ভিন্ন মতামত রয়েছে তাদের পেশার সাথে সংশ্লিষ্টদের। তারা বলছেন প্রতিবাদের ভাষা হিসেবে ভিন্ন কর্মসূচি বেছে নেওয়া উচিত। নেগলিজেন্সের জন্য হচ্ছে অসহিষ্ণু হয়ে যাচ্ছে, সহিষ্ণুতার সঙ্গে সব বিচার করে সব দিক বিবেচনা করা উচিত। যারা আন্দোলন করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং যাদের কাছে তাদের আবেদন, তারা দ্রুত বিষয়টি উপলব্ধি করবেন। এক্ষেত্রে আন্দোলনকারী ও প্রশাসনের অসহিষ্ণুতাকে দায়ী করে উভয় পক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা। দীর্ঘস্থায়ী হোক কিন্তু সমস্যা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এই যোগাযোগ। এদিকে চট্টগ্রাম সিটি মেয়রের ৭ দিনে মীমাংসা করার আশ্বাসে আন্দোলন থেকে আপাতত চিকিৎসকরা সরে এলেও রোগী ও স্বজনদের মধ্যে এখনও রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গতকাল চিকিৎসক সমাবেশে সিটি মেয়র আজম নাসিরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করতে যাচ্ছেন তার আভাস পাওয়া যাচ্ছিল আগেই, কিন্তু কিভাবে ধর্মঘট স্থগিত করবেন তা নিয়ে ছিল কিছুটা জটিলতা। শেষ পর্যন্ত জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে চট্টগ্রাম প্রেস ক্লাব। শনিবার রাতে প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বসেন চিকিৎসকরা। শেষ পর্যায়ে সম্মানজনক সমাপ্তির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশ। সেখানে সিটি মেয়রের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বিএমএ সভাপতি। বিষয়টা বিবেচনা করে একবারের জন্য হয়তো সুযোগ দেন আপনাদের যে ধর্মঘটটা স্থগিত রাখেন, এবং তারপর বিষয়টা আমি দেখছি এবং দ্রুত কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। নগর পিতা আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যাদের ভুল বোঝাবুঝি হয়েছে একটা সমাধানে আসবেন। ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের জনগণের কথা বিবেচনা করে আমাদের যে কর্মসূচি ছিল এটা আমরা স্থগিত করেছি। অনেকটা হঠাৎ করে 5 দিন আগে এই ধর্মঘটের ডাক দিয়েছিল বিএমএ। অপারেশনের সময় এক প্রসূতি মায়ের মৃত্যু সহ 2টি ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম এবং তার আশপাশের জেলা ও উপজেলার রোগীদের। 3-4 বার আসছি এখানে, তো ওনারা বলে দেবে না দাম লাগবে বন্ধ। 3 দিনের চিকিৎসা ভিসা নিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের ও চিকিৎসকদের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। ডাক্তারের সঙ্গে দেখা করতে পারছি না, এতে সমস্যা আরো বাড়ছে। আমি এখানে এসেছি বেশ কদিন হলো, কিন্তু এখনো চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারিনি। কিন্তু বিএমএ নেতারা বলছেন ভিন্ন কথা। এই 5 দিনেরটা আমার মনে হচ্ছে আমরা মেজর কোনো যেটা কষ্ট হয়েছে অনেকের, কিন্তু আমরা সরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছি, প্রাইভেট মেডিকেলগুলো যেভাবে খোলা রেখেছি। সরকারি চিকিৎসা কেন্দ্রের অভাবে শুধুমাত্র নগরীতেই গড়ে উঠেছে অন্তত 1000 ছোট বড় ক্লিনিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। বাস্তব ভিত্তিক বিনিয়োগে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। ঢাকায় 2 দিনের এই বিনিয়োগ সম্মেলনে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা এবং উন্নত দেশগুলোর মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে পেরেছে। আজকের যে বাংলাদেশ তা দশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। আমাদের বাজেটের আকারও প্রায় 5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বের 45তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 33তম স্থান অধিকার করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াই এখন বিশ্ববাসীর কাছে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে পারলে এই অঞ্চলের দেশগুলোকে আর গরিব মানুষের সমিতি বলার সুযোগ থাকবে না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে, এ বিশ্বাস আমার রয়েছে। তবে বিশ্বকে করতে না পারলেও এই অঞ্চলকে করতে পারবো, দক্ষিণ এশিয়াকে করতে পারবো, সে বিশ্বাস আমরা রাখি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই হচ্ছে আমাদের কাম্য। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের 100টি ইকোনমিক জোনের 30টির স্থান নির্বাচন করা হয়েছে। 10টির ভিত্তি স্থাপন করা হবে আগামী মাসে, যেখানে বিনিয়োগকারীরা পাবেন বিপুল যুবশক্তি, বিশাল বাজার আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিগত কয়েক বছর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া প্রশ্ন তুললেও উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যাত্রীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ প্রতিনিধি দল জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে কয়েক দফা সফর করেছে বাংলাদেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া যাত্রীবাহী বিমানের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের জন্য 12 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় সরকারকে। এছাড়া একই বিষয়ে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে। তবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার পশ্চিমা দেশগুলোর পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে অনেক বিষয় ইতিমধ্যে সমাধান করেছে। যে সমস্ত প্রশ্ন তারা তুলেছিলেন সেগুলো আমরা মোটামুটি সমাধান করেছি। তারা আমাদের যে অবজারভেশন দিয়েছেন সেই অবজারভেশনগুলো আমরা মিট আপ করেছি। এখন তারা দেখবে আবার ফাইনালি কি হবে তারা জানাবে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। যে কোনো বিমানবন্দরে বাংলাদেশের, এটা আন্তর্জাতিক হোক কি অভ্যন্তরীণ হোক, ঢুকতে হলে আমরা যাত্রীদেরকে তাদের টিকিট দেখাতে হবে, যাত্রীকে আইডেন্টিফাই করতে হবে যে উনি কে এবং কোন ফ্লাইটে উনি যাবেন। এটা আমরা একদম এন্ট্রান্সেই চেক করছি। আমাদের যে একটা কনকোর্স হল বা কমন প্যাসেঞ্জার এরিয়া বলে একটা জায়গা আছে, সেখানে প্রবেশটা আমরা নিয়ন্ত্রণ করছি। উদ্দেশ্য হলো যে যাত্রীরা যাতে নিরাপদ থাকে। ডগ স্কোয়াড ইউজ করছি আমরা, এক্সপ্লোসিভ ডিটেকশন মেশিন ইউজ করছি। প্রত্যেকটা যাত্রীর প্রত্যেকটা ব্যাগ, প্রত্যেকটা সুটকেস, অ্যাকম্পানিড হোক আনঅ্যাকম্পানিড হোক, দুবার করে চেক করা হচ্ছে। দেশে কয়েকটি সন্ত্রাসী হামলা ও 2 বিদেশি নাগরিককে হত্যা এবং কয়েকটি দেশে দূতাবাসের সতর্কতা জারির পর গত 26 অক্টোবর থেকে বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করেছে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, খুলনার 68টি ইউনিয়নের 12টিতেই নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ওষুধ, জনবল সংকট সহ নানা সমস্যা, বঞ্চিত সাধারণ মানুষ। রাজধানীর উত্তরায় আবারও এক গারো তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রাতে তরুণীর বাসায় এসে ঢুকে পড়ে শফিউল্লাহ দেওয়ান নামে এক অপরিচিত যুবক। পরে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। এক পর্যায়ে মেয়েটি বাসা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। পরে দক্ষিণখান থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে মেয়েটি। গারো ওই মেয়েটি উত্তরার ওই এলাকায় একটি পার্লারে কাজ করতেন। আজমপুর দেওয়ান বাড়ির একটা ছেলে, ওর নাম হলো শফিউল্লাহ দেওয়ান। সে তাকে ধর্ষণ, সে যখন বাইরে থেকে এসে ঘরের ভিতরে সম্ভবত কাজ করছিল, এই সময় ওই ছেলেটা ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়, তাকে টানাহেঁচড়া করে আর কি, ধর্ষণ করার চেষ্টা করে। এটুকুই আমাকে বলেছে। আমি তাদেরকে বলেছি যে আপনার একটা অভিযোগ লিখে দেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। পাশাপাশি আমার অলরেডি 2টো মোবাইল টিমকে আমি সেখানে পাঠিয়ে দিয়েছি, তাকে অ্যারেস্ট করে আনার জন্য চেষ্টা চলতেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হেফজ বিভাগের শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনায় মামলা দায়ের হলেও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত শিক্ষক। তবে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 18 জানুয়ারি ভয়ভীতি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সহিলপুর উলুমে শরিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের এই শিক্ষার্থীকে একটি নির্জন কক্ষে ডেকে নেয় শিক্ষক খালিদ সাইফুল্লাহ। স্বজনদের অভিযোগ, এ সময় ওই শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতন চালায় সে। বিষয়টি ধামাচাপা দিতে শিশুকে আটকে রাখে মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার 4 দিন পর মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। কম্বলের তলে মুখ মাঝে যাতায়াত ধরছে। এই ঘটনা হুজুর করছে, বিচার চাই আমি। যে ঘটনা ঘটছে এটা এই আগেকার দিনে বর্বর যুগের ঘটনা ঘটছে। এমন শাস্তির দরকার যেন নজিরবিহীন শাস্তি। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটিকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এটাকে আমাদের মেডিকেল টার্মে সোডোমি বলা হয় আর কি, অর্থাৎ একটা ছেলেকে বলাৎকার করা যেটাকে বোঝায়। থানা থেকে যদি তাকে ভিকটিম হিসেবে এখানে হাজির করা হয়, তাহলে আমরা আমাদের প্রসিডিউর মতো তার ব্যবস্থা নিব। এই ঘটনায় গত 23 জানুয়ারি সংশ্লিষ্ট থানায় একটি মামলা করে নির্যাতিত শিশুর পরিবার। এই মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে দুঃখজনক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, এ ধরনের বক্তব্য বিএনপিকে আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে সহায়তা করছে।
গতকাল রাজধানীর একটি স্কুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ ধরনের বক্তব্য দেয়া থেকে প্রধান বিচারপতিকে বিরত থাকারও আহ্বান জানান প্রধান খাদ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুঃখজনক। অ্যাবসলিউটলি বিচারপতিদের সাথে অনুষ্ঠিত কোনো সভায় এই কথাটি বলতে পারতেন। প্রকাশ্যে এই কথাটি বলে তিনি বিএনপির হাতে একটি অস্ত্র তুলে দিয়েছেন। প্রধান বিচারপতি হিসাবে কোনো অবস্থাতেই সমীচীন না বলে আমি মনে করি। আজকে তত্ত্বাবধায়ক সরকার যদি প্রস্তাবিত হয় তাহলে মাজদার হোসেন মামলার রায়, যেই রায় অবসরে থাকাকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব দিয়েছিলেন, যেই রায়ের ভিত্তিতে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল, নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছিল, সেই রায়টিও প্রস্তাবিত হয়ে যায়। মাননীয় প্রধান বিচারপতি এর আগেও নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে একটি প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা মন্ত্রী হিসাবে আমার অতিকথন সাজে, কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতির অতিকথন শোভা পায় না। দয়া করে এমন কোনো কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না যাতে করে রাজনৈতিক দলগুলো কোনো ইস্যু পায়। আপনার কথা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা জাতির জন্য, দেশের জন্য অমঙ্গলজনক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদকে আজ পটুয়াখালীর গলাচিপায় বাবার কবরের পাশে দাফন করা হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় নিজ গ্রামে। গতকাল সকাল 8:45টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আমরা সবাই শোকাহত, মর্মাহত, এবং তিনি সারা জীবন সাহসী সাংবাদিকতা করেছেন, সৎ সাংবাদিকতা করেছেন। পেশাজীবী সাংবাদিক হিসাবে তিনি যেমনি দায়িত্ব, তার পেশার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততার সাথে। সাংবাদিকতার স্বাধীনতার আন্দোলন, এই সব আন্দোলনে তিনি পুরোধা ছিলেন। গণমাধ্যমের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসাবে শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। উনার এই অকাল মৃত্যুতে গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার তার পাশে আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এর আগে সকাল 11:30টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অনুষ্ঠিত হয় আলতাফ মাহমুদের প্রথম জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় সাংবাদিক নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শরীক হন। বিকেলে আলতাফ মাহমুদের মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হয় তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। সোমবার তাকে দাফন করা হবে তার বাবার কবরের পাশে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ। গড়ে ওঠেনি ভালো মানের কোনো হোটেল, মোটেল বা পর্যটন স্পট। দেশে সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি বছর যতজন নারী মারা যান তার চেয়ে 2.5 গুণ নারীর মৃত্যু হয় জরায়ু মুখ ও স্তন ক্যান্সারে। মাত্র 7.8% নারীকে ক্যান্সারের এ পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে পাওয়া গেছে এ ধরনের তথ্য। জরায়ু মুখ ও স্তন ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করতে রয়েছে সহজ কিছু পরীক্ষা। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে 12 বছর ধরে নানা ধরনের সরকারি কর্মসূচি চলছে। বাকিদের সেবার আওতায় আনতে সচেতনতার উপর গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা। প্রতি বছর দেশে জরায়ুমুখ এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 13,000 নারী। এ পরিসংখ্যান ভয়াবহ হলেও পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন 91.2% নারী। অজ্ঞতা আর সামাজিক কুসংস্কার নারীদের এ ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে দূরে রাখছে বলে মনে করছেন অনেকে। এমন নানা পরিসংখ্যান আর কারণ উঠে এসেছে জরায়ুমুখ স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের এক সেমিনারে। রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এ সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ধারণা দিলেন এ দুটি ক্যান্সার শনাক্তে সহজ কিছু উপায় সম্পর্কে। ক্যান্সারকে যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে শুধু তাকে বাগে আনা যাবে। আর ক্যান্সার যদি লেট হয়ে যায়, সে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে
পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ভায়া হলো ভিজুয়ালি ইনফেকশন বা আইডেন্টিফিকেশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এদিকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এ প্রতিনিধি আহ্বান জানালেন নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এ বিষয়ে সচেতন হবার। কিছু কিছু শব্দ আমরা উচ্চারণ করতেই সাই ফিল করি, যে ব্রেস্ট বা ইউটেরাস, যে জরায়ুর মুখের কথা অনেকে লজ্জায় বলতে চায় না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন 2,70,00,000 নারীকে এখনই পরীক্ষার প্রয়োজন, যা সীমিত সম্পদ দিয়ে করা সম্ভব হচ্ছে না। মানুষকে জানাতে হবে যে এই ক্যান্সারগুলো কি কারণে হয় এবং তার কোন সময়ে ডাক্তার কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। স্বাস্থ্যমন্ত্রী সরকারের নানা ধরনের উদ্যোগের উল্লেখ করে সবাইকে সচেতন হবার আহ্বান জানালেন। সচেতন হলেই কিন্তু হয় এটা। আমরা যদি নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করাই তাহলে আমরা একটা সময় নিশ্চিত হতে পারি যে না আমাদের এটার সম্ভাবনা নাই, অথবা হলেও প্রাথমিকভাবে ধরা পড়লে আমরা এখানে নিরাময় করতে পারছি। সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আর প্রচারণার উপর জোর দিয়েছেন উপস্থিত বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা জেলার 68টি ইউনিয়নের 12টিতেই নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। আবার স্বাস্থ্য কেন্দ্র থাকলেও ওষুধ ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত সেগুলো। এ কারণে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তারাও রয়েছেন ঝুঁকির মধ্যে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারি কার্যক্রম চালু রয়েছে। কিন্তু খুলনার 68টি ইউনিয়নের মধ্যে 46টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থাকলেও বাকি 12টিতে এর কার্যক্রম একেবারে শূন্য। এর মধ্যে বটিয়াঘাটার 3টি, ফুলতলা, দিঘুলিয়া ও দাকপের 2টি এবং রূপসা, ডুমুরিয়া ও তেরোখাদার 1টি করে ইউনিয়ন রয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়নে যে পরিবার কল্যাণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো চিকিৎসক ও ভগ্নদশা ভবন সহ নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালে গেলে ওষুধ আনতে গেলে এখন টাকা না দিলে ওষুধ দেয় না। এখানে রেজিস্টার্ড ডাক্তারও আমরা পাইনি। আজকে সরকারি খোলা অফিস দিয়ে অথচ দেখেন কোনো কেউই নেই অফিসে। রাত বেরাত কোনো সমস্যা হলেও নিয়ে গেলেও বলে না এখানে রাখা যাবে না, সমস্যা আপনারা অন্য ক্লিনিকে নিয়ে যান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশ্য বলছেন প্রতি মাসে সংশ্লিষ্ট দপ্তর থেকে চাহিদা চাওয়া হলেও এর কোনো সমাধান হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে তালিকা চায় যে কোনটা মেরামতযোগ্য, কোনটা পুনর্নির্মাণ করা দরকার, কিছুদিন পর পর চাই। আমরা সেইভাবেই তালিকা দিয়ে থাকি। এফডব্লিউসিতে ডেলিভারি করতে হবে, কিন্তু আমার আইসগাতিতে ডেলিভারি করার মতো কোনো পরিবেশই নাই। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো জরাজীর্ণ হলেও চিকিৎসা সেবা সঠিকভাবে চলছে বলে দাবি জেলা পরিবার পরিকল্পনার এই কর্মকর্তার। যেখানে এফডব্লিউসি নাই সেখানে হচ্ছে ইউনিয়ন ক্লিনিকে হয়, ইউনিয়ন পরিষদে, না হয় ভাড়া করা একটা বাড়িতে বা ক্লিনিকে কার্যক্রম অব্যাহত আছে। প্রতি ইউনিয়নই আছে কার্যক্রম। পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায় জেলার চালু থাকা 46টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন পদে 506 জন জনবলের বিপরীতে রয়েছে 390 জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল 6টায় গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। চুয়াডাঙ্গায় কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সকালের সূর্য, সামান্য দূরেও দেখা যাচ্ছে না কিছুই। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এ অবস্থায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যশোরে কুয়াশা কম থাকলেও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। তবুও শীতকে উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। এদিকে শরীয়তপুরে কমে গেছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি। শিক্ষকরা বলছেন ঘন কুয়াশা ও শীতের কারণে ঘর ছেড়ে বের হচ্ছে না কোমলমতি শিক্ষার্থীরা। এ অবস্থায় ব্যাহত হচ্ছে সার্বিক শিক্ষা কার্যক্রম। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ পঞ্চগড়। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। এছাড়া রংপুর, গাজীপুর ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে খাদ্যদ্রব্য উৎপাদনের নামে বিষাক্ত মশার কয়েল তৈরি হচ্ছে আশুলিয়ার আশরাফ ফুড প্রোডাক্টসের কারখানায়, যেখানে ব্যবহৃত রাসায়নিকে ক্ষতির আশঙ্কা থাকলেও কোনো রকম সুরক্ষা ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। যদিও কারখানা মালিকের দাবি বিএসটিআই আর স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়েই চলছে তার প্রতিষ্ঠান।
তবে জেলা প্রশাসন বলছে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন আর বিক্রি দুটোই বন্ধে কাজ করছে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট। একটা মশার কয়েল পড়তে যত সময় লাগে ততটুকু সময় আপনি যদি সেখানে অবস্থান করেন তাহলে আপনাকে ঠিক 137টা শিকের যেটুকু ক্ষতি করে সেই পরিমাণ ক্ষতি করতে পারে। আপনি ঠিকই শুনেছেন, একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের এই সতর্কবার্তা আপনাদেরই জন্য, যারা মশা তাড়ানোর জন্য প্রতিনিয়তই বাজার থেকে কিনে আনছেন কয়েল নামক প্যাকেট ভর্তি বিষ। কিন্তু প্রশ্ন হলো, এসব ক্ষতিকর কয়েল বাজারে আনছে কারা, আর তাদের অনুমতিই বা দিয়েছে কে? উত্তরের সন্ধানে সময় সংবাদ খুঁজে পায় আশুলিয়ার প্রত্যন্ত গ্রাম তৈয়বপুরের একটি কয়েল কারখানার। আশরাফ ফুড প্রোডাক্টসের লাইসেন্স নিয়ে যেখানে দৈনিক উৎপাদিত হচ্ছে 6000-এরও বেশি বিষাক্ত মশার কয়েল। শুধু তাই নয়, বিকট গন্ধ আর গুমোট পরিবেশের টিনশেড কারখানাটিতে যে গোটা দশেক শ্রমিক কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায়ও নেই কোনো ব্যবস্থা। কিন্তু এত সব অনিয়মের পরও উল্টো সাবলীলভাবেই কারখানা মালিকের দাবি সরকারি অনুমোদনেই চলছে তার ব্যবসা। লাইসেন্স ছিল আশরাফ ফুড প্রোডাক্টস নামে, তখন কেমিস্টের লগে ফিল্ড অফিসারের লগে যোগাযোগ করলাম, পরে ঠিকমার শিল্প মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, পরে বলছেন আপনার ওইটার নামে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। জব ডিপার্টমেন্টে যেভাবে দিব আমার সেভাবে নিতে হবে, আমার তো এখানে কোনো হাত নাই, আমার এখানে হাত আছে, তাহলে তো আমি সব কিছু করতে পারতাম। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এ ধরনের কারখানা নিয়ন্ত্রণ কিংবা বন্ধের ব্যাপারে সরকারের অবস্থান কি? প্রশ্ন ছিল ঢাকা জেলা প্রশাসকের কাছে। এমন সব কয়েল তৈরি করছে যেগুলো খুব স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা অ্যাট সোর্স আমরা অভিযান চালাতে চাই যেখানে তৈরি হয়, এটি একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা ওই বড় বড় দোকানগুলোতে বা যারা হোলসেল করছে সেই সব জায়গায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাবেন। তবে এসব ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি খুচরা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইনজীবী। এই মুহূর্তে মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন রিপোর্টার সাইফুল জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিএমএম কোর্টের প্রাঙ্গণে। তো আপনি যেটা জানাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আসলে মুক্তিযুদ্ধের যে সংখ্যা আছে সেই সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় আসলে একটি মামলা দায়েরের প্রক্রিয়া এরই মধ্যে চলমান রয়েছে। তো বেলা 11টা নাগাদ আসলে শুনানির যে কার্যক্রম সেটা শুরু হবে। আমি যদি আপনাকে একটু আগের বিষয়গুলো জানিয়ে রাখি, সেটা হলো যে গত 21 জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে আসলে বেগম খালেদা জিয়া বলেছিলেন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয় এত লাখ শহীদ আছে, এটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তো এরই ধারাবাহিকতায় আসলে কিন্তু এই বিতর্কের জন্ম। তার প্রেক্ষিতে গত 23 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য নিয়ে দেশদ্রোহী মনোভাব পাওয়ায় তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয় এবং তারও জবাব না পাওয়ার প্রেক্ষিতে আসলে সর্বশেষ হলো যে এই ফৌজদারি দণ্ডবিধির 196 ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ। এরই ধারাবাহিকতায় 21 জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এই মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার সাপেক্ষেই মমতাজ উদ্দিন আহমেদ, যিনি মামলার বাদী, তিনি আসলে সকালে 10টায় বিচারিক আদালতে এখানে মামলা করেন। এখানে মামলা করেন হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালতে। তো সেক্ষেত্রে শুনানি আমরা যতদূর জানতে পেরেছি 11টা নাগাদ শুরু হবে। সেক্ষেত্রে আর এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিএনপি সমর্থিত অনেক আইনজীবী কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা বেগম জিয়ার পক্ষে তারা অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে আসলে এটা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে বলেছেন যে আসলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়াটা কিন্তু একটু ভিন্ন। সেক্ষেত্রে যদি রাষ্ট্রের কোনো ক্ষতি বা রাষ্ট্র বিরোধী যদি কোনো বক্তব্য দিয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের মামলা হতে পারে। তো তারা বলছেন যে আসলে এই শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার এটা আসলে তেমন গ্রহণযোগ্য দাবি হতে পারে না, মানে মামলার যে প্রক্রিয়াটা সেটা সঠিক নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া আমরা আইনজীবী মানে রাষ্ট্রের বাদী পক্ষ বা অন্যান্য আইনজীবীদের সাথে এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি। তো সেক্ষেত্রে আমরা কথা বলতে পারলে বা নতুন কোনো তথ্য জানতে পারলে আমরা আবারও নিয়ে যাব আপনার কাছে। দর্শক, মুখ্য মহানগর হাকিম আদালত থেকে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল জুয়েল। চলে যাচ্ছি পরের খবরে।
রংপুর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ। এমন ফলনে কৃষকরা দারুণ খুশি হলেও দাম নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে গত বছরের চেয়ে এবার 14,000 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুরের গ্রামগঞ্জের চারপাশে এখন হলদে সরিষায় ঢাকা। প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে মাতাল করা ঘ্রাণ, আর মৌমাছিরাও এক ফুল থেকে আরেক ফুলে চষে বেড়াচ্ছে মধু আহরণে। কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন সহজ বীজ প্রাপ্তি এবং শীত কুয়াশা না থাকায় বাম্পার ফলন হয়েছে এবার। এবার কুয়াশা কম, আবারটা সুন্দর হয়েছে। এবার আবহাওয়া অনেক ভালো, ফসলের ফলন মোটামুটি খুবই ভালো, পুষ্টিকর দানা। যেহেতু আবহাওয়া ভালো, শীত খুব বেশি নাই, এই জন্যে সরিষার আবাদ ফলন ভালো হবে। কৃষকরা বলছেন আবাদ এবার অনেক ভালো হলেও দাম কি হবে তা নিয়ে শঙ্কিত তারা। শেষ পর্যায়ে ফসল কর্তনের পরে কি হবে না হবে বাজার দর, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। দাম কি অবস্থা হবে? 1600 হইতে পারে, 1800 হইতে পারে, 2000 হইতে পারে। আর কৃষি বিভাগ বলছে গত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় এবং বন্যার পরে অন্য কোনো ফসল করতে না পারায় এবার অনেক বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। প্রাকৃতিক পরিবেশ ভালো থাকার কারণে সরিষার যে সামান্যতম সমস্যা, সেই সমস্যা কোনো হয়নি, রোগ পোকামাকড়ের কোনো বালাই দেখা যায়নি, এবং সেই কারণে সরিষার ফলনও আমরা এই পর্যন্ত যতটুকু জানি যে ভালো ফলন কৃষকরা পাচ্ছেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় গত বছর 30,900 হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবার হয়েছে 44,700 হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। জৌলুস হারিয়ে অনেকটাই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরই এই মেলায় অংশ নিচ্ছে হাতে গোনা কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। তাছাড়া কমছে বিদেশি ক্রেতাও। এ অবস্থায় দেশি কিংবা বিদেশি সব অংশগ্রহণকারীদেরই পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশি বিদেশি বাণিজ্য ও ব্যবসায়ীদের একটি মিলন মেলা সৃষ্টির লক্ষ্যে 21 বছর আগে আয়োজন করা হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কালের পরিক্রমায় আজ মেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মেলায় অংশগ্রহণকারী সংখ্যাও। তবে নামে আন্তর্জাতিক হলেও পুরো মেলা ঘুরে একজনও বিদেশি ক্রেতা খুঁজে পাওয়া যেমন দুষ্কর, তেমনি সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রয়েছে নগণ্য। আর পণ্যের মান নিয়ন্ত্রণে খুব একটা সচেতন নয় দেশি প্রতিষ্ঠানগুলো। আমরা বিভিন্ন মার্কেট থেকে আনি, বাইরে থেকে কিছু মাল আসে। ঢাকার বিভিন্ন দোকানে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায়। মার্কেট চক বাজারে যারা কেনে তারা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ইম্পোর্ট করে নিয়ে আসে, আর আমরা যাতে কিনি সেও ইম্পোর্ট করে, তার থেকে আমরা এসব বিক্রি করতেছি। যদিও এবারে বাণিজ্য মেলায় 24টি দেশের অংশগ্রহণের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এসব বিদেশি প্যাভিলিয়নের অধিকাংশতেই দেখা গেছে দেশীয় ব্যবসায়ীদের। বর্তমান সময়ে এসে তাই মেলার আন্তর্জাতিক রূপ কতটা ধরে রাখতে পেরেছে, এমন প্রশ্ন ছিল মেলায় আসা দর্শনার্থীদের। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মালামাল এখনো চোখে পড়ে নাই, আন্তর্জাতিক মানের গুণাগুণ সম্পূর্ণ মালামাল আরো বেশি এনে রাখা উচিত। ওদের কথাবার্তা সবকিছু দেখে তো মনে হয় যে না বাইরের কান্ট্রি আন্তর্জাতিকই মনে হয়, কিন্তু পরে ইউজ করার পরে বোঝা যায় যে না, ইটস নট দ্যাট থিং। লোকাল গুলোই বেশি, আপনার বাইরের গুলো নাই। তো আগে যখন আসছি বিদেশি প্যাভিলিয়নগুলো বেশি ছিল, ভালো লাগতো, কিন্তু এখন তো এরকম দেখতেছি না। দেশি এবং মানসম্পন্ন বিদেশি প্রতিষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এই মেলাকে পুরোপুরি আন্তর্জাতিক রূপ দেওয়া জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেলা কিংবা প্রদর্শনী নয়, তথ্য প্রযুক্তির উন্নয়নে দরকার প্রযুক্তি পণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যে আনা। রাজধানীতে আয়োজিত ডিজিটাল আইসিটি মেলায় আসা দর্শনার্থীরা এমন মতামত দিলেও ব্যবসায়ীদের দাবি পণ্য ক্রয়ে ক্রেতাদের সাশ্রয়ী মূল্য সুবিধা দিচ্ছেন তারা। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন দেশে সফটওয়্যারের বাজার মূল্য পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় কমছে না পাইরেসি প্রবণতা, যাতে বাধাগ্রস্ত হচ্ছে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযুক্তির বাজার। জুবাইর ফয়সালের রিপোর্ট। দৈনন্দিন যে কোনো প্রয়োজনে আজকাল কম্পিউটার হয়ে উঠেছে জীবনের অপরিহার্য অংশ। কয়েক বছর আগেও একটি ব্যক্তিগত কম্পিউটার ছিল তরুণদের স্বপ্নের মতো, কিন্তু এখন মাত্র 10,000 টাকা খরচেই যে কেউ হতে পারছেন কম্পিউটার ব্যবহারকারী। এরপরও বৈশ্বিক প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ কিংবা উন্নয়ন দুদিকেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যেখান থেকে উত্তরণে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি উদ্যোগে বছর জুড়েই চলে নানান প্রদর্শনী। কিন্তু তথ্য প্রযুক্তির উন্নয়নে ব্যবহারকারীদের মধ্যে কতটা প্রভাব ফেলছে এসব আয়োজন? রাজধানীর মাল্টিপ্লান সেন্টারে ডিজিটাল আইসিটি মেলার এমন দর্শক শূন্যতা যেন সেই প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। দাম আগে যেরকম ছিল এরকমই, দাম তো এরকম একটা কমে নেই গিয়া,
তারপর আমি এখান থেকে একটা ডেস্কটপ নিলাম। কিছু প্রোডাক্টে ছাড় থাকে, কিছু ডিসকাউন্ট থাকে, কিছু গিফট থাকে, সব মিলিয়ে মেলায় আসলে দর্শক আসেই। এখানে আসলে আমাদের প্রফিট মার্জিনটা আগে যেমনটা একসময় আমরা শুনছি যে আমাদের এই ট্রেডে আসার আগে যে একটা প্রফিট ছিল, বাট বর্তমানে ওই ধরনের প্রফিটটা তেমন একটা নেই বললে চলে। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি পণ্য ব্যবহারে দেশের পিছিয়ে থাকার পেছনে দায়ী সফটওয়্যারের বাড়তি দাম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে সমস্ত মেলাগুলি হয় সেই মেলাগুলিতে আমার মনে হয় বাণিজ্যিক ভিত্তিতে না হয় ভালো। এটা হতে হবে নতুন নতুন পণ্য সম্বন্ধে মানুষকে সম্যক ধারণা দিবে, এখানে সেল হবে না। দেখা গেল 5টা সফটওয়্যারের যেই দাম, হার্ডওয়্যারের তার দাম আরো কম। প্রাইসগুলিকে নাগালের মধ্যে নিয়ে আসতে পারে, তাইলে একমাত্র সম্ভব বাংলাদেশের পাইরেসি বন্ধ করা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সফটওয়্যারের দাম কমাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেন দরবারে ব্যবসায়ীদেরকেও আন্তরিক হতে হবে বলে মত তাদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ, অথচ নিষেধাজ্ঞা রয়েছে বহুতল ভবন নির্মাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর। এতে করে কুয়াকাটায় গড়ে উঠছে না নতুন ভালো মানের কোনো মোটেল, হোটেল বা সরকারি বেসরকারি কোনো পর্যটন স্পট। অবশ্য কর্তৃপক্ষের দাবি শেষ হয়েছে মাস্টার প্ল্যানের কাজ, এখন শুধু দাপ্তরিক অনুমতির অপেক্ষা। বরগুনার রিপোর্টার এম এ আজিমের রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা, অশান্ত সমুদ্র আর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার নেশায় এখানে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। পর্যটন মৌসুমে পর্যটকদের ঢল সামলাতে পর্যাপ্ত হোটেল মোটেল নেই এখানে। বিশেষ দিনগুলোতে দুর্লভ হয়ে পড়ে এখানকার হোটেলের সিট। কয়েকটা ভালো মানের হোটেল আছে, কিন্তু সেখানে সিট পাওয়া অনেক কষ্টকর। বুকিং দিতে হয় মাসখানি 15 দিন 20 দিন 1 মাস আগে, আর অনেক সময় বুকিং দিলেও সিট পাওয়া যায় না এসে। চাহিদা থাকলেও নতুন হোটেল মোটেল নির্মাণ করতে পারছেন না এখানকার উদ্যোক্তারা। অনেকেই জমি কিনেও বছরের পর বছর ধরে বাধ্য হয়ে ফেলে রেখেছেন। এটার একমাত্র কারণ হলো যে তারা দলিলপত্র করতে পারে না, জমি কিনতে পারে না এবং জমি বিক্রয় করতে পারে না সাধারণ মানুষ। এটাকে যদি ছাইরা দেয়, উন্মুক্ত করে দেয় যে এই জমিটা সরকারের দপ্তরের জন্য লাগবে এবং এইটা লাগবে না, তাহলে এখানের বেচা কিনাটা আপনার শুরু হয়ে যায়। অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তার দাবি মাস্টার প্ল্যান চূড়ান্ত, এখন শুধু নির্দেশনার অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে এখনো পত্র আসেনি, তবে যেহেতু আমাদের ওই মাস্টার প্ল্যানটা চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে, অতএব আমি মনে করি এই মুহূর্ত থেকে বা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগে না। 2010 সালে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের স্বার্থে কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তর করে বর্তমান সরকার। পৌরসভায় রূপান্তরের পরে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয় মাস্টার প্ল্যানের কার্যক্রম। আর মাস্টার প্ল্যান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এখানকার জমি বিক্রয়, ক্রয় ও নতুন ভবন নির্মাণের উপর দেয়া হয় নিষেধাজ্ঞা। তাই গত কয়েক বছর ধরে থমকে আছে এখানকার উন্নয়ন। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। দেশের বাইরের খবর। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষার ঝড় বন্ধ হওয়ায় সড়ক, রেল ও বিমান চলাচলে সরকারের নিষেধাজ্ঞা উঠে নেওয়া হয়েছে। তবে তাপমাত্রা এখনও হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করায় স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে বিমানবন্দর চালু হলেও 1,500-এরও বেশি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। টানা 2 দিন তীব্র তুষার ঝড়ের পর সূর্যের মুখ দেখে যেন প্রাণ ফিরে পেল যুক্তরাষ্ট্রের ব্যস্ততম নগরী নিউ ইয়র্ক। এখানকার বাসিন্দারা এখন ব্যস্ত সময় পার করছেন ঘরের আঙিনায় জমে থাকা পুরো বরফের আস্তর সরাতে। আমি আমার দোকানে ছিলাম, রাস্তায় বরফ জমে যাওয়ায় এখানে আটকা পড়ি। বরফ পরিষ্কার করার পর এখন বাড়ি ফিরবো। দেশটির আবহাওয়া অফিস জানায় আটলান্টিক মহাসাগরে স্নো ম্যাগাডন ও স্নোজিলা নামে 2টি ঝড় দুর্বল হয়ে পড়ায় এবং মেক্সিকো উপসাগরে নিম্নচাপের কারণে রোববার সূর্যোদয়ের আগেই বন্ধ হয়ে যায় তুষারপাত। এ কারণে পূর্ব উপকূলের নিউ ইয়র্ক ও বাল্টিমোরে অবস্থার উন্নতি হয়েছে। এই অবস্থায় নিউ ইয়র্ক সহ কয়েকটি শহরে সড়ক, রেল ও বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। খুলে দেওয়া হয়েছে সুড়ঙ্গ, সড়ক, ব্রিজ ও পাতাল রেল। তুষার সরিয়ে নিউ ইয়র্কের প্রধান সড়কগুলোকে যানবাহন চলাচলের উপযোগী করা হলেও মেয়র নগরবাসীকে সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। এদিকে বিমান চলাচল স্বাভাবিক হলেও এখন ফ্লাইটের শিডিউল বিভ্রাটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন তুষার আক্রান্ত রাজ্যগুলোর কর্তৃপক্ষ।
আবহাওয়া অনুকূলে আসায় বাইরে বের হওয়াটা আগের চাইতে নিরাপদ। তার মানে এই নয় যে আপনি অযথা এদিক সেদিক ঘুরে বেড়াবেন। অনেক রাস্তায় এখনো পিচ্ছিল বরফ জমে আছে, সেগুলো সরাতে সময়ের প্রয়োজন। নিউ ইয়র্কে সর্বশেষ 26.9 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ব্রুকলিনের স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডের নিম্নাঞ্চল তুষারপাতের কারণে প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। গত 150 বছরের ইতিহাসে ভয়াবহ এ তুষার ঝড়ের কবলে স্থবির হয়ে পড়েছে দেশটির 8.5 কোটি মানুষের জীবন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20কে সামনে রেখে খুলনায় চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে করা ভুলগুলো শোধরাতেই কাজ করা হচ্ছে বলে জানান টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে বাড়তি জোর দেওয়া হবে ব্যাটিংয়ে। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এসব বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ শেষ হলেও বিশ্রামে নেই টাইগাররা, বরং সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচ দুটি হারায় সামনের 2 মেগা ইভেন্টের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পেতে কাজটা যেন আরও বেড়ে গেছে। তাই এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20-র জন্য প্রস্তুতি নিতে 2 ধাপে অনুশীলন করবে মাশরাফিরা, যেখানে আপাতত জিম্বাবুয়ে সিরিজের ভুলগুলো নিয়ে কাজ করবেন কোচ চান্ডিকা হাথুরু সিংহে। মনোবল কোনোভাবেই আমাদের নিচু না, ছোটখাটো আমাদের ভুলগুলো ছিল আমাদের ব্যাটিং বোলিংয়ে, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। আমাদের ফিল্ডিংয়েও কিছু ভুল ছিল, ওগুলো আমরা কাজ করব এবং যথেষ্ট কাজ করা হচ্ছে, পরিশ্রম করা হচ্ছে। কারণ এই ভার্সন ক্রিকেটে, এই ফর্মেট ক্রিকেটে এখনও আমরা অত পরিপক্ক না, টু বি ভেরি অনেস্ট। এখানে তাই কোচও চাচ্ছেন বিভিন্নভাবে খেলাধুলাকে পরখ করে নিতে। টি20তে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয় রেকর্ডটা 166, যা হয়েছে এবারের সিরিজেই। জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ দুটিতে বাংলাদেশের টার্গেট ছিল 188 ও 181। তাই এশিয়া কাপের আগে মূলত বাংলাদেশের ব্যাটিং নিয়ে বেশি কাজ করা হবে বলে ইঙ্গিত টিম ম্যানেজারের। আমি 180-র কথাই বলি, আমরা এখন ওই রান থেকে হয়তো 15 রান নিচে আছি। ওই 15 রানটা আমরা কোথায় খুঁজে পাই সেটার জন্য চেষ্টা করা হচ্ছে, আসলে কাকে কোথায় পাঠিয়ে। তো আশা করি যে এশিয়া কাপের আগে আমরা ওগুলো নিয়ে বেশি কাজ করব। আমাদের মিডল অর্ডার একটু প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো কাটিয়ে আমরা ঠিকই একটা সম্পূর্ণ দল হিসেবে নিজেকে তৈরি করে নিতে পারবো। ইনজুরির কারণে টেস্ট অধিনায়ক মুশফিক ও কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের খেলা হয়নি সিরিজের শেষ ম্যাচ দুটি। পুরো ফিট না হলেও স্কোয়াডের সাথে অনুশীলন করছেন দুজনই। টিম ম্যানেজারের প্রত্যাশা খুব শিগগিরই ফিট হয়ে মাঠে ফিরবেন তারা। কারোর নির্ভর না, আমরা সবাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার। মুস্তাফিজ আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের টিমের, সেরকম মুশফিক আমাদের টিমের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তা আমরা বিলিভ করি যে দুইটা ছেলেই যখন সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের টিমটা আরও স্ট্রং হবে, তাদের এক্সপিরিয়েন্স আমাদের অনেক কাজে লাগবে ডেফিনেটলি। খুলনায় এ মাসের শেষ পর্যন্ত চলবে ক্যাম্প, যেখানে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আর মাঠের অনুশীলনের বাইরে এ সময় দলের প্রতিটি সদস্যের সঙ্গেই আলাদাভাবে কাজ করবেন মনোবিদ ডক্টর ফিল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা বাধ্য হয়ে কর্মসূচি, বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেওয়ার পরামর্শ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই দাবি বিমানমন্ত্রীর, জানালেন যাত্রীদের পরিচয় নিশ্চিত সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরায় আদিবাসী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মামলা দায়ের। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক এখনো গ্রেফতার হয়নি। এবং তুষার ঝড় বন্ধ হওয়ায় নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি, তবে সাবধানে বের হবার পরামর্শ কর্তৃপক্ষের। শিডিউল বিপর্যয়ে 1,500-এর বেশি ফ্লাইট। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সম্পর্কে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।